বন্ধুরা, আমি শুভাশিস সংবাদ সোচ্চারে এই মুহূর্তে আপনাদের স্বাগত। আজকে যে বিষয়টা আপনাদের সামনে তুলে ধরবো সেটা হচ্ছে, আপনারা জানেন যারা দীর্ঘদিন ধরে আমাদের সোশ্যাল মিডিয়ায় ফলোয়ার্স, যারা যারা আমাদের চ্যানেল দেখেন বা যারা আমাদের পত্রিকা, সাপ্তাহিক পত্রিকা সংবাদ সোচ্চার, যারা পিডিএফ ফলো করেন, আমাদের কাগজের খবর ফলো করেন, তারা নিশ্চয়ই জানবেন যে দীর্ঘদিন ধরেই আমরা একটি বিষয়ের ওপরে দীর্ঘদিন ধরেই খবর করে চলেছি। সেটা হচ্ছে এই যে ন্যাশনাল হাইওয়েতে যে বিভিন্ন জায়গায় যে পেট্রোলিয়াম প্রোডাক্টের যে একটা কালোবাজারি, একটা কালো ধান্দা দীর্ঘদিন ধরে চলছে, তার বিরুদ্ধে আমরা বরাবর সরব থেকেছি। এবং আমরা অতীতে বিভিন্ন গোডাউনে গিয়ে একদম গভীরে গিয়ে আমরা তদন্তমূলক খবর পর্যন্ত সংগ্রহ করেছি এবং তা আমাদের পোর্টালে আপডেট করেছি। কখনো কখনো আমাদের খবরের ভিত্তিতে প্রশাসন একটু নড়াচড়া করেছে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই আমরা দেখেছি যে আমাদের করা খবরগুলোকে প্রশাসন একরকম ইগনোর করেছে, একরকমভাবে এড়িয়ে গেছে। যেখানে আমরা লক্ষ্য করতাম যে এই সমস্ত অবৈধ তেল গোডাউনগুলো থেকে প্রতিদিন হাজার হাজার টাকা কোটি ব্যারেল মাল নামানো হচ্ছে, হাজার হাজার লিটার মাল অন্ধকার পথে কেনা হচ্ছে, বেচা হচ্ছে, যা সম্পূর্ণ অবৈধ এবং একটা অন্যায় কাজ বলা যায়। যার মাধ্যমে যে এই কাজের মধ্যে দিয়ে এক শ্রেণীর মানুষ প্রচুর টাকা রোজগার করলেও সরকারের দিক থেকে কিন্তু কোনো উপকার হয় না। সরকার এক নয়া পয়সা রেভিনিউ এখান থেকে আর্ন করতে পারে না। এটা নিয়ে আমরা দীর্ঘদিন ধরেই একটা চিন্তা ভাবনা করছিলাম কিভাবে একটা জনস্বার্থে মামলা করা যায়। কারণ আপনারা জানেন আমাদের যে পত্রিকাটা, আমরা 12 বছর 13 বছর ধরে আজকে যে পত্রিকা আমরা করছি, এই পত্রিকার আমাদের মূল উদ্দেশ্যই হচ্ছে মানবাধিকার রক্ষা এবং জনস্বার্থে প্রকাশ করা। এর জন্য আমাদের কিন্তু প্রচুর খাটতে হয়, প্রচুর আমাদের কষ্ট সহ্য করতে হয়। অনেক সময় হয় নিজেদের খাবারের পয়সা থাকে না, অথচ আমাদের এই পত্রিকার জন্য আমাদের পয়সা জোগাড় করতে হয়। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা সম্পূর্ণ জনস্বার্থে এই কাজটা করি এবং সেই কারণে আমরা বিভিন্ন সময় নিজেদের জীবনকে বিপন্ন করে যখনই আমরা খবর পেয়েছি, বিভিন্ন গোডাউনে আমরা হানা দিয়েছি এবং সেই সমস্ত গোডাউন থেকে আমরা কিন্তু খবর সংগ্রহ করে আমরা আমাদের পোর্টালে, আমাদের ইউটিউব চ্যানেলে আমরা বারবার দেখিয়েছি। কিন্তু একটা অদ্ভুতভাবে আমরা লক্ষ্য করেছি, সেটা হচ্ছে প্রশাসন যেমন এটাকে কখনো গুরুত্ব দেয়নি, তেমনি একইভাবে সংবাদ মাধ্যম, বৃহৎ সংবাদ মাধ্যম বলে যারা পরিচিত, কর্পোরেট ওয়ার্ল্ড বলে যাদের আমরা জানি, সেই সংবাদ মাধ্যমও কিন্তু বিষয়টিকে বরাবর এড়িয়ে গেছে। কিন্তু আমরা নাছোড়বান্দা ছিলাম, আমরা এই ধরনের ব্যবসার বিরুদ্ধে আমরা শুরু থেকে সরব ছিলাম এবং আমরা ঠিকই করে রেখেছিলাম যে যেদিন আমাদের হাতে অর্থ আসবে, যেদিন আমাদের সাধ্য হবে, সেদিন আমরা কিন্তু এর বিরুদ্ধে দরকার পড়লে হাইকোর্টে জনস্বার্থে মামলা পর্যন্ত করব। তো যাই হোক, দীর্ঘ প্রতীক্ষার পর, দীর্ঘদিন ধরে চেষ্টার পর হঠাৎ আমাদের কাছে একটু সুযোগ আসে। সেই সুযোগটা হলো হাইকোর্টের কিছু সহৃদয় কিছু বিবেচক, আইনজীবী, যারা প্রকৃত অর্থে যারা জনস্বার্থে কাজ করতে চান, এরম কিছু আইনজীবীকে আমরা বোঝাতে সক্ষম হই এই বিষয়টি সম্পর্কে। এবং আমরা তাদেরকে বিভিন্নভাবে আমাদের সেই সমস্ত গোডাউন, যে সমস্ত যে তেল অবৈধ জায়গায় তেল নামানো হচ্ছে এবং বিক্রি হচ্ছে এবং ভেজাল করা হচ্ছে, তার ছবি আমরা তাদেরকে দেখাই। এবং এই সমস্ত দেখার পর তারা স্বাভাবিকভাবেই তারা মনে করেছেন যে এটা নিয়ে জনস্বার্থে মামলা করা যায় এবং সেক্ষেত্রে কোর্টের দৃষ্টি আকর্ষণ করা যায়। তো আমরা এই বিষয়ে গত 25শে জুন কলকাতা হাইকোর্টে একটি জনস্বার্থে মামলা করি এবং সেই জনস্বার্থের মামলার রায় বেরিয়েছে গত 4 জুলাই, যেখানে মহামান্য প্রধান বিচারপতি
টি.এস. শিবলিঙ্গম এবং মাননীয় হিরণময় ভট্টাচার্যের বেঞ্চে একটি অর্ডার পাস হয়েছে। সেই অর্ডারে পরিষ্কার মাননীয় প্রধান বিচারপতি তিনি আদেশ দিয়েছেন, তিনি নির্দেশ দিয়েছেন যে এই ধরনের গোডাউন যেগুলো মূলত যে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামের কিয়দংশে যে এই ব্যবসা চলছে তাকে অবিলম্বে বন্ধ করতে হবে এবং এর বিরুদ্ধে তিনি যথোপযুক্ত পদক্ষেপ নেওয়ার জন্য জেলার ডিএমদের তিনি নির্দেশ দিয়েছেন। এই 3টি জেলার ডিএমকে একসাথে টিম তৈরি করে একটি স্পেশাল দল তৈরি করে এই সমস্ত জায়গাগুলোকে রেড করে এই সমস্ত কালোবাজারি যারা এই ধরনের ব্যবসা করছে তাদেরকে গ্রেপ্তার করতে হবে, পাশাপাশি সমস্ত মাল তাদের সিজ করতে হবে এবং এই ব্যাপারে তিনি এই 3 জেলার পুলিশ সুপারকে নির্দেশ দিয়েছেন তাদের যেন যথেষ্ট রকম পুলিশ অ্যাসিস্ট্যান্স করা হয়, যাতে পুরো পুলিশ ফোর্স তাদের দেওয়া হয়। আমি কি অর্ডারটা মাননীয় প্রধান বিচারপতি, মহামান্য প্রধান বিচারপতি দিয়েছেন সেই অর্ডারের একটা অংশ 5 নম্বর অংশটুকু শুধু পড়ে শোনাই, তাহলেই আপনারা বুঝতে পারবেন। Therefore, there will be a direction to the 10th respondent district magistrate Paschim Medinipur, 11th respondent district magistrate Purbo Medinipur and 12th respondent district magistrate Jhargram to form a special team of officers who should be empowered to conduct raid in the areas which have been mentioned by the right petitioner and other surrounding areas where generally trucks and heavy vehicles are repeated and maintained, and the superintendent of police of the concerned district shall provide adequate police assistance to the inspection team. Open such inspection, let a report be filed before this court, list the matter on 22nd August 2024. অর্থাৎ তিনি পরিষ্কার বলেছেন যে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামের 3 ডিস্ট্রিক্টের 3 জন জেলা শাসককে একটা স্পেশাল টিম তৈরি করতে হবে এবং সেই স্পেশাল টিম এই সমস্ত জায়গায় যে সমস্ত জায়গার কথা আমরা বলেছি সেই সমস্ত জায়গায় রেড করতে হবে এবং রেড করে সেই রেডে যাতে পুলিশ তাদের যথেষ্টভাবে সহযোগিতা করে সেইটা তিনি নির্দেশ দিয়েছেন। এখন স্বাভাবিকভাবেই আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে অন্যান্য মিডিয়া কেন নিশ্চুপ, অন্যান্য মিডিয়া কেন এ ব্যাপারে সরব হচ্ছে না। আমরা দেখেছি আমাদের রাজ্যের বিভিন্ন মিডিয়াগুলোকে তারা অন্যান্য ছোটোখাটো বিষয়ে প্যানেল ডিসকাশন করেন, তারা বিভিন্ন রকম আলোচনা করেন এবং নানান মতামত তারা দেন, কিন্তু অদ্ভুতভাবে, এবং আমরা এটাও দেখেছি কয়লা কেলেঙ্কারি নিয়ে তারা কত সরব ছিলেন, গরু পাচার নিয়ে তারা কত সরব ছিলেন, মাঝে মাঝে বালি মাফিয়াদের বিরুদ্ধেও তারা সরব হয়েছেন, কিন্তু অদ্ভুতভাবে কলকাতা হাইকোর্টের এত বড় একটা পর্যবেক্ষণ, এত বড় একটা রায়ের পরেও তারা কিন্তু চুপ। এর কারণটা কি? আমাকে বেশ কিছু মানুষ প্রশ্ন করেছেন যে এত বড় একটা ঘটনা, এত বড় একটা ক্রাইম দীর্ঘদিন ধরে পশ্চিমবাংলার বিভিন্ন হাইওয়েতে হয়ে যাচ্ছে, যা তোমরা বারবার প্রকাশ করছো, এবং সেই প্রকাশ শুধু নয়, তার জন্য তোমরা বিভিন্ন মানে তোমরা ফোরামে আবেদন নিবেদন করেছো, কমপ্লেন করেছো এবং সর্বোপরি আদালতে জনস্বার্থে মামলা করে সেই রায়ও পেয়েছো। তা সত্ত্বেও বড় বড় চ্যানেলগুলো চুপ কেন? দেখুন, একটা বিষয় কোন চ্যানেল দেখাবে কোন চ্যানেল দেখাবে না সেটা তো আমাদের হাতে নেই, কিন্তু আমাদের আফসোস একটাই, সেটা হচ্ছে আমরা এই বিষয়ে গত 10-12 বছর আমাদের যে পর্যবেক্ষণ, বা তারও বেশি দিন থেকে যে আমাদের পর্যবেক্ষণ যেটা আমরা দেখেছি, যে বিশেষ করে আমি যখন এই বিষয়গুলো নিয়ে খবর পড়তাম তখন
অনেক প্রথম অনেক চ্যানেল আগ্রহ দেখিয়েছে এবং তারা দেখিয়ে তারা খবরও করেছে। পরবর্তী সময় সেই সব চ্যানেলের রিপোর্টারদের দেখতাম যে তারা অদ্ভুত রকমভাবে মৌনতা পালন করেছেন। তাদের তাদের ডান দিক বাঁ দিকে কিন্তু এই তেল মাফিয়ার লোকেরা ঘুরে বেড়াতো এবং আমরা এটাও লক্ষ্য করেছি যে অনেকেই, অনেকের নাম হয়তো মানে সেগুলো বলা যাবে না, কিন্তু অনেকেই কিন্তু এই সমস্ত জায়গা থেকে তারা রীতিমতো তারা তাদের মানে মাসোহারা পর্যন্ত পেতেন। এবং নইলে একটা জিনিস তো খুব স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠবে, যদি ঝাড়গ্রামে বসে একটা কোনো দু নম্বরই কাজ বা কোনো রকম একটা মানে আহ, কালো ধান্দা চলে দিনের পর দিন, সেই খবর আমরা কলকাতায় বসে পাচ্ছি, অথচ ঝাড়গ্রামের যে সমস্ত নিউজ চ্যানেলগুলো আছে, যে সমস্ত লিডিং পেপার আছে বা যে সমস্ত স্থানীয় কাগজ তারা পাচ্ছে না, এটা তো হতে পারে না। তাদের সাংবাদিকরা সেই সমস্ত খবর পাচ্ছেন না, এটা তো কখনো সম্ভব নয়। তাহলে আমরা একবার এটাও বলি যে আমরা একবার এই বিষয় নিয়ে ঝাড়গ্রামে আমরা একটা প্রেস কনফারেন্স করার চেষ্টা করেছিলাম, যে যেখানে একটা বালিভাষা বলে একটি জায়গা আছে লোধাশুলি জঙ্গলের ভিতর, এবং সেখানে বিকট মানে মানে একটা এরকম তেলের ব্যবসা চলে, বিশাল বিশাল মানে ইয়েতে একটা তেলের ব্যবসা চলে এবং সেই ব্যবসায় কোটি কোটি টাকা মালিক যিনি তিনি কামাচ্ছেন, এবং তিনি কিন্তু মানে পশ্চিমবাংলার লোক নন, তিনি বিহারের লোক। তিনি সেই ঘটনা আমরা তুলে ধরেছিলাম এবং আমরা শুধু তুলে ধরা নয়, আমরা ঝাড়গ্রামের এসপিকে কমপ্লেন দিয়েছিলাম। একটি এনজিও আমাদের সাথে সেদিন ছিল, সেই এনজিও তার নিজের লেটার হেডে কমপ্লেন দিয়েছিল। তারপরে আমরা একটি প্রেস কনফারেন্স করার চেষ্টা করেছিলাম সেখানকার কিছু সাংবাদিক বন্ধুদের ডেকে, কিন্তু অদ্ভুতভাবে একজনও সাংবাদিক সেই প্রেস কনফারেন্সে হাজির হননি। যে দু একজন আমাদের কাছে পরবর্তী সময় এসেছিলেন এবং তারা স্বীকার করেছেন, তারা বলেছেন যে আমরা জানি যে এখানে একটা এই ধরনের ঘটনা ঘটছে, এই ধরনের একটা ব্ল্যাক ব্যবসা চলছে, কিন্তু আমরা নিরুপায় আমরা খবর করতে পারছি না, কারণ এদের হাত নাকি অনেক লম্বা, এরা নাকি অনেক দূর পর্যন্ত এদের যাওয়া আসা আছে, সুতরাং আমাদের জীবন বিপন্ন হতে পারে, সেই ভয়ে আমরা এই খবর করতে পারছি না। তো স্বাভাবিকভাবেই আমাদের মনে প্রশ্ন এসছে যে আমরা যদি কলকাতা থেকে 150 কিলোমিটার 200 কিলোমিটার রাস্তায় পার হয়ে এসে, হ্যাঁ, ঝাড়গ্রাম, কখনো ডেবরা, কখনো পূর্ব মেদিনীপুরের তমলুক বলুন, কখনো নন্দকুমার বলুন, কখনো মহিষাদল বলুন, আমরা যদি এত খবর করতে পারি, কই আমাদেরকে তো কেউ অ্যাটাক করার সাহস দেখাচ্ছে না। আসলে কিছু নয়, আসলে মূল বিষয় হচ্ছে খবর করা যায় না এই কারণেই, যদি আপনি কারোর কাছ থেকে মাসোহারা নেন, আপনি যদি কারোর থেকে রীতিমতো তোলেন, তাহলে আপনি সেখানে সেই দুর্নীতির বিরুদ্ধে আপনি কখনোই সরব হতে পারবেন না। যে বাঁধন আমাদের ছিল না, যে ইয়ে আমাদের ছিল না, যে আমরা বরাবর আমরা সোচ্চার থেকেছি এবং আমরা দরকার পড়লে সেই অডিও রেকর্ডিং পর্যন্ত আমরা আপনাদেরকে শোনাতে পারি, যেখানে কিভাবে আমাদেরকে প্রলুব্ধ করা হচ্ছে যে আপনি ব্যাপারটা মিটিয়ে নিন, তার জন্য আপনার সাথে শুধু একটু দেখা করব, 5 মিনিটের জন্য দেখা করব, সেইটুকু ঝাড়গ্রামে যে পারমিশন তেলের দিন। খবরটা করেছি সেইটা নিয়ে কথা বলবেন, তাই তো? হ্যাঁ 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 হ্যাঁ, বলুন, এবার বলুন, কি বলছেন বলুন। একটু সামনে বসলে একটু ভালো হতো। বলুন না, আরে বাবা, সামনে বসার, আমার এখন ইলেকশনের সময়, বুঝলেন তো। হ্যাঁ আমি বুঝতে পেরেছি আপনার বলুন ইলেকশনের না, সময়, কি এখন বলবেন, ইলেকশন চলছে। বলুন না, একটু কি এই বলবেন। ব্যাপারে কি করা যাবে একটু। কি করা যাবে, ওখানে তো দিব্যি কাজ করছে, ওর নামটা কি, রাজধর সিং। হ্যাঁ রাজেশ সিং। হ্যাঁ, ও তো, আমি এই নিয়ে 3বার দেখালাম, ওর গোডাউনটা চলছে, কাজ করছে, পুলিশকে পয়সা দিয়ে কাজ করছে। আমাদের কাজ হচ্ছে খবর করা, আমরা তো খবরের বাইরে কিছু করতে পারবো না। হুম হুম হুম। এবার খবরটা দেখে যদি প্রশাসনের টনক নড়বে। ঠিক আছে, একটু দেখা করতাম না না, দেখা করে আপনার কি সঙ্গে। করবেন আপনি? আপনি দেখা করে কি করবেন আরে বলুন, বলুন কি করবেন দেখা করে? হ্যাঁ
দেখা করে কি হবে? আপনি চালান গোডাউনটা? না না, আমি চালাই না, আমাকে ফোন এসেছিল। তাহলে হ্যাঁ তাহলে কি আছে, দেখুন এই আমাদের কাজ হচ্ছে, পেশা হচ্ছে খবর করা, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে? তো হ্যাঁ ওইদিকে যাচ্ছিলাম আমরা, ঝাড়গ্রামেও আমাদের খবর করতে হয়েছে, হ্যাঁ হ্যাঁ ঝাড়গ্রাম লোধাশুলি ওইসব দিকে যাচ্ছিলাম। তো হ্যাঁ দেখলাম গোডাউনটা, এই নিয়ে তো 3বার খবর করেছি এই গোডাউনটা, মাঝখানে একবার রেটও করেছিল। কিন্তু আচ্ছা। পুলিশের তো এগুলো তো পয়সা তোলার জায়গা পুলিশের, তো পুলিশ এগুলো থেকে ভালো পয়সা পায়, তাই ওরা কাজ করতে পারে। নইলে একটা জঙ্গলের মধ্যে এত বড় একটা ব্যবসা চলছে আর কেউ হুম, জানে না, এটা তো হয় না। হুম। হুম, আমার সাথে দেখা করে কোনো লাভ নেই এইসব ব্যাপারে, আমি আলাদা করে কোনো কথা বলি না। তো ঠিক আছে, একটু ঠিক আছে? একটু 5 মিনিটের জন্য একটু টাইম না দিয়ে দিন ঠিক না। আছে, আমি বুঝতে পেরেছি, আপনি আপনি বুঝতে পেরেছি, আপনি যখনই বলেছেন যে অভয়বঙ্গ, আমি হ্যাঁ তখনই বুঝতে পেরেছি জগদীশ আমার খুব ভালো, মানে সিনিয়র হ্যাঁ রিপোর্টার। হ্যাঁ 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 হ্যাঁ, ও আমার দাদার মতো, হ্যাঁ হ্যাঁ। বুঝেছেন? কিন্তু আমি এইসব ব্যাপারে আলাদা করে কিছু কথা বলি না দাদা, ঠিক আছে? এমনি যদি আপনার আর কিছু বলার থাকে আপনি বলতে পারেন, খোলাখুলি কথা বলুন একটু না, একটু কোনো একটু অসুবিধে নেই। একটু সামনে বসলে ভালো হতো না দাদা? না না, সামনে বসে কি কথা হবে? একটু একটু মানে কি একটু কথা বলবেন? সামনাসামনি কিছু আমি তো কিছু ছিল বললাম আমার ব্যাপারে। এখানে কিছু করার নেই, আপনাকে আলাদা করে সামনে বসেও এই একই কথা বলবো, হ্যাঁ হ্যাঁ এখানে আমার কিছু বলার নেই। আপনি এক কাজ করুন, এটাও শুনে রাখুন যে যখন আমাদেরকে সেটিং করতে পারছে না, তখন তারা আমাদের মতোই কিছু সাংবাদিক বন্ধুকে পর্যন্ত তারা ট্যাপ করেছে, এবং সেই সাংবাদিক বন্ধুদের মাধ্যমে আমাদেরকে অনুরোধ করা হচ্ছে যে তোমরা এই জিনিসটা করো না, এইখান থেকে এই খবর থেকে সরে যাও, এই খবর দেখিও না, তাতে কিন্তু তোমাদের অসুবিধা হবে। এবং তোমরা এর জন্য যদি মনে করো এত টাকা তোমাদের, কেউ 50,000, কেউ 1 লাখ পর্যন্ত আমাদেরকে টাকা অফার করেছে। আমরা সেই অডিও রেকর্ডিং পর্যন্ত আমাদের কাছে আছে, আমরা আমাদের এই ভিডিওতে সেটাও প্রকাশ করব, আপনারা শুনে নেবেন। এখন আমরা যদি পারি, এই সমস্ত বড় বড় চ্যানেল তারা কেন পারে না, এই প্রশ্নটা কিন্তু আমাদের কাছে আজকে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তাহলে কি সবাই বিক্রি হয়ে গেছেন? আজকে মহামান্য উচ্চ ন্যায়ালয় প্রধান বিচারপতি তিনি যেভাবে একটা অর্ডার পাস করেছেন, সেই অর্ডারের পরিষ্কার বোঝা যাচ্ছেন যে তিনি বুঝতে পেরেছেন যে কিভাবে এত বড় একটা র্যাকেট দিনের পর দিন কাজ করে যাচ্ছে পশ্চিমবাংলার বুকে। এই মুহূর্তে প্রায় 100 র্যাকেট এরকম কাজ করছে, যার কিছু তথ্য আমরা খুব স্পেসিফিকভাবে আমরা এখানে ভিডিওর সামনে করে বলতে রাজি নই, প্রকাশ্যে বলতে রাজি নই, কিন্তু আমরা কোর্টকে জানিয়ে দিয়েছি। এবং প্রায় হলদিয়া থেকে শুরু করে একদম ঝাড়গ্রাম পর্যন্ত বিভিন্ন জোনে যে যে কাজ হচ্ছে, আমরা স্পেসিফিকভাবে থানা ধরে ধরে আমরা কিছু ইনফরমেশন দিয়ে দিয়েছি। আমরা লক্ষ্য রাখছি, নজর রাখছি আগামী দিনে প্রশাসন ঠিক কী কাজ করে, আদৌ কোর্টের অর্ডারকে তারা মান্যতা দিয়ে কাজ করেন কিনা। যদি কোর্টের অর্ডারকে যদি তারা ইগনোর করেন, যদি অন্য কোনো রকমভাবে ম্যাল প্র্যাকটিসের চেষ্টা করেন, তাহলে আমরা অবশ্যই 22শে আগস্ট যে মামলার পরবর্তী শুনানি, সেই দিন আমরা মহামান্য বিচারপতিকে বিষয়টা নিশ্চয়ই বলবো। এবং আমাদের টার্গেট হচ্ছে সিবিআই এনকোয়ারি। আমাদের যিনি লয়ার, যিনি সিনিয়র লয়ার দেবাশিস সুদ, তিনি পরিষ্কার বলেছেন মাননীয় বিচারপতিকে যেটা সিবিআই এনকোয়ারি দেওয়া হোক, কারণ স্টেট পুলিশ থাকা সত্ত্বেও দীর্ঘদিন ধরে এই ব্যবসা চলে আসছে, এবং একটা জায়গায় নয়, কয়েকশো জায়গায় এই ব্যবসা চলছে, এবং প্রতিটি থানা এলাকায় মানে কোটি কোটি টাকা লুট হয়ে যাচ্ছে। বিভিন্ন ট্যাঙ্কার গাড়ি থেকে তেল নামানো হচ্ছে, সেই তেলের মধ্যে পেট্রোল থাকছে, ডিজেল থাকছে, কেরোসিন থাকছে, বিভিন্ন দামি রাসায়নিক থাকছে, এবং সবচেয়ে বড় কথা বিটুমিন। আপনারা জানেন যে আমাদের রাজ্যে
যে কোনো উন্নয়নমূলক কাজ করতে গেলে আগে রাস্তা তৈরি করতে হয়, এবং গত গত 15-20 বছরে প্রচুর ন্যাশনাল হাইওয়ে কাজ হয়েছে, প্রচুর কাজ, এবং যত হাইওয়ের কাজ হয়েছে তত বেশি বিটুমিন লেগেছে। এবং এই বিটুমিন যারা সংগ্রহ করে, যে সমস্ত কন্ট্রাক্টরদের হাতে রোড তৈরির ভার থাকে, তারা যে বিটুমিনগুলো ব্যবহার করে, বেশিরভাগ ক্ষেত্রে বিটুমিনগুলো এই গোডাউন থেকে কেনা, এই 2 নম্বরি কালোবাজারিদের কাছ থেকে কেনা, এবং সব কটা জায়গায় আইওসি ছাপ মারা, আইওসির মাল নকল করে সেই সমস্ত মাল কন্ট্রাক্টরদের মধ্যে বিক্রি হয়। আমরা দৃঢ় আমাদের ধারণা, যদি সঠিকভাবে তদন্ত হয় তাহলে কিন্তু অনেক বড় বড় গভর্নমেন্ট কন্ট্রাক্টর এই ব্যবসার সাথে যুক্ত, এবং তারা কিন্তু ধরা পড়বেন, এবং প্রচুর বড় বড় কোম্পানির মালিক তারাও ধরা পড়বেন, যারা ফার্নেস অয়েলের কাজ করেন, যারা দিনের পর দিন যাদের ফার্নেস জ্বালাবার জন্য ফার্নেস অয়েলের কাজ করেন, তারা যেভাবে দিনের পর দিন লুটের মাল কিনেছেন, তারাও কিন্তু ধরা পড়বেন। আজকে অনেকেই এই ব্যবসার সুবাদে গত 10 বছর 12 বছর আগে দেখবেন, যারা এই মানে এই তেলের ব্যবসা, এই ন্যাশনাল হাইওয়েতে গোডাউন ব্যবসা করে পয়সা করেছে, আজকে তারা অনেকেই রিয়েল এস্টেটের ব্যবসায় চলে গেছেন, বিভিন্ন রকম অন্য ব্যবসায় চলে গেছেন, কিন্তু পাশাপাশি তারা এই 2 নম্বরি ব্যবসাটা কিন্তু চালিয়ে যাচ্ছেন, এবং তারা কেউ সামনে আসেন না। তারা কিছু মানুষকে, গরিব মানুষ, তারা বিহার থেকে ইউপি থেকে সেই সমস্ত লোক নিয়ে আসে, কিছু বাঙালি, গরিব বাঙালি, তাদেরকেও নিয়ে আসে, এবং তাদেরকে অতি সামান্য পয়সায়, হয়তো মাসে খুব বেশি হলে 8 থেকে 10,000 টাকা তাদেরকে দেয়, তাই দিয়ে তাদেরকে দিয়ে তারা এই ব্যবসাটা করে, পেছন থেকে পুরো পুঁজির যোগান দেয়, এবং সেই সমস্ত বাঙালি বা যে সমস্ত লেবার যারা কাজ করে, যখন পুলিশ ধরপাকড় করে, কোনো কারণে পুলিশ হয়তো অনেক চাপে পড়ে গেছে, ধরপাকড় করতে হবে, তখন কিন্তু ওই লেবারগুলোকে তারা অ্যারেস্ট করে, এবং তাদের 2 দিন 3 দিনের জন্য একটু জেল কাস্টাডি করা হয়। তারপরে তারা আবার পুলিশই তাদেরকে বেরিয়ে যাওয়ার পথ বাতলে দেয়, তারা বেরিয়ে যায়, এবং আবার নতুন করে সেই ব্যবসা চলতে শুরু করে। ফলে এই একটা দীর্ঘদিনের প্রসেস চলছে। এই এই যে একটা প্রক্রিয়া চলছে, যে চুরির প্রক্রিয়া, একে বন্ধ করা কোনো রকমভাবেই যাচ্ছিল না, যার জন্যই আমরা আজকে বাধ্য হয়েছি যে জনস্বার্থে মামলা। কারণ আমরা প্রথমেই বলছি যে আমাদের কাগজ করার মূল উদ্দেশ্য হচ্ছে মানুষের মানবাধিকার রক্ষা এবং জনস্বার্থে কথা বলা। সেই জনস্বার্থে কথা বলার জন্যই কিন্তু আজকে আমরা বাধ্য হয়ে কলকাতা হাইকোর্টে আজকে মামলা দায়ের করেছি। আপনারা অনেকেই বলতে পারেন এতদিন পর কেন, 12 বছর 13 বছর অবজারভেশন করার পর কেন? দেখুন, আমরা প্রথম থেকেই বলছি আমাদের আর্থিক সঙ্গতি অত্যন্ত দুর্বল ছিল। কলকাতা হাইকোর্টে একটা মামলা করতে গেলে মিনিমাম 15 থেকে 20,000 টাকা খরচা। আমরা এর আগেও বহু আইনজীবীর সাথে কথা বলেছি, কিন্তু এই রকম টাকা জোগাড় করার মতো ক্ষমতা আমাদের কখনোই সম্ভব হয়নি। কিন্তু যেটা মানে দেরিতে হলেও যেটা হয়েছে সেটা হচ্ছে এরকম কিছু মানুষের সহচর্য আমরা পেয়েছি, যারা মানে আমাদের অ্যাডভোকেট বন্ধুরা, তারা পাশে দাঁড়িয়েছেন। তারা আমাদের কাছ থেকে 1 নয়া পয়সা নেননি, বরং তারা নিজেদের পকেটের পয়সা দিয়ে এত বড় একটা স্ক্যাম চলছে দিনের পর দিন, এটা আমরা শুধু তাদের বোঝাতে পেরেছিলাম বলে তারা নিজেদের পকেটের পয়সা দিয়ে সমস্ত খরচ করে আজকে এই মামলা তারা লড়েছেন, এবং এই মামলার রায় তারা বার করেছেন। এবং যদি এই ব্যবসা সম্পূর্ণ বন্ধ না হয়, তাহলে আগামী দিনে এই ব্যবসা সিবিআইয়ের হাতে তদন্তের ভার তুলে দেওয়া হবে, এমনটাই আমরা আশা রাখি মাননীয় বিচারপতিদের কাছে। কারণ এটা একটা বড় স্ক্যাম, এতে পশ্চিমবাংলার মানুষের ক্ষতি হচ্ছে, পশ্চিমবাংলার রাজ্য সরকারের প্রচুর টাকার রেভিনিউ নষ্ট হচ্ছে, যেখানে প্রতিদিন হাজার হাজার টন মাল রাতের অন্ধকারে বিক্রি হয়ে যাচ্ছে। এমনও হয়েছে ড্রাইভারকে খুন করে তার গাড়ি পর্যন্ত লোপাট করে দেওয়া হয়েছে, সেই গাড়ির টোটাল মাল লোপাট করে দেওয়া হয়েছে। এরকম ঘটনাও ঘটেছে অতীতে, যদিও সে সমস্ত প্রমাণের অভাবে তারা সবাই ছুটকারা পেয়ে গেছে, সবাই রিলিজ হয়ে গেছে। কিন্তু
আগামী দিনে যাতে এই ধরনের ব্যবসা পশ্চিমবাংলায় না চলে, না চলতে পারে, তার জন্য সংবাদ সোচ্চার লাগাতার এই নিয়ে খবর করবে এবং আমরা পুরো বিষয়টার ওপর নজর রাখবো। প্রয়োজনে আবার আমরা বিভিন্ন ওই সমস্ত তেলের যে অবৈধ গোডাউনগুলো আছে সেই সব জায়গায় আমরা আবার পর্যবেক্ষণ করব, নজরদারি চালাবো। যেখানে এই কাজ হবে আমরা সেখানেই আমরা প্রতিবাদ করব এবং প্রশাসনকে জানাবো, সর্বোপরি কলকাতা হাইকোর্টকে জানাবো। আজকে আমাদের খুবই গর্বের দিন। আমরা বলতে পারি যা কোনো সংবাদ মাধ্যম সাহস করে দেখাতে পারিনি, যা কোনো সংবাদ মাধ্যমে দেখানোর ক্ষমতা নেই, যারা ক্লিপ, যারা মানুষের অন্য সমস্যাগুলো নিয়ে, ছোটখাটো বিষয় নিয়ে রাত দিন কলতলার ঝগড়া দেখাতে পারেন, তারা এত বড় একটা বিষয় পশ্চিমবাংলার বুকে ঘটে চলেছে দিনের পর দিন, সেই বিষয়ে তাদের ন্যূনতম নজর ছিল না। আজকে এর থেকে লজ্জার, এর থেকে মানে ঘৃণার কথা আর কিছু হতে পারে না। আজকে সংবাদ সোচ্চার আমরা যে কাজ করেছি, এবং আমি সবচেয়ে বেশি ধন্যবাদ দেবো আমার সাথে আমার যিনি ক্যামেরাম্যান ছিলেন, তিনি সাহস করে আমার সাথে দীর্ঘদিন ধরে ঘুরে ঘুরে এই সমস্ত খবরগুলো করেছে। আমাদের গাড়ি যিনি চালিয়েছেন, যে ড্রাইভার, তার গাড়ির ভাড়া পর্যন্ত দিতে পারিনি, তিনি নিজে মানে স্বতঃস্ফূর্তভাবে আমাদের সাথে গেছেন এবং তিনি জীবন বিপন্ন করে পর্যন্ত গাড়ি চালিয়েছেন, আমাদের পাশে থেকেছেন। আজকে এত বড় সাফল্য, যেখানে মহামান্য মানে রাজ্যের সর্বোচ্চ ন্যায়ালয় এবং প্রধান বিচারপতি তিনি যে রায় দিয়েছেন, সেটা আমাদের করা অভিযোগের ভিত্তিতে, এবং সেটা আমরা মনে করি যে আমাদের অভিযোগ যে সঠিক অভিযোগ, সেটা শিলমোহর দিয়েছেন। সবচেয়ে বড় কথা, এই মামলায় আমাদের রেসপন্ডেন্ট যে সমস্ত পার্টি ছিলেন, তার মধ্যে একটি সেন্ট্রাল গভর্নমেন্টের পেট্রোলিয়াম ডিপার্টমেন্টকেও আমরা পার্টি করেছিলাম। হ্যাঁ, সেখানে আমাদের এএসজি যিনি অ্যাডিশনাল সলিসিটর জেনারেল, যিনি কেন্দ্রীয় সরকারের দ্বারা নিযুক্ত, তিনি পর্যন্ত সেদিন কোর্টে সওয়াল করতে গিয়ে আমাদের এই অভিযোগকে 100% সত্যি বলে তিনিও মানে বিচারপতির কাছে সওয়াল করেছেন, এবং তিনিও বলেছেন যে এই ব্যবসা পশ্চিমবঙ্গ বিভিন্ন পয়েন্টে চলছে, দিন রাত ধরে চলছে, এটা বন্ধ হওয়া দরকার। আজকে এই এত বড় সার্থকতা সংবাদ সোচ্চার, আজকে আমরা লেগে থেকে আজকে আমরা এটা করতে পেরেছি, সফল করতে পেরেছি। এর জন্য আমাদের বন্ধু অ্যাডভোকেট বন্ধুদের তো অবশ্যই ধন্যবাদ দেবো। পাশাপাশি ধন্যবাদ দেবো আমরা আমাদের যে সমস্ত সহকর্মী যারা বিভিন্ন সময় আমাদের খবর দিয়েছেন। একটা জিনিস আমরা খুব আতঙ্কে রয়েছি, দেখুন আমাদের পরিসর অত্যন্ত ক্ষুদ্র, আমাদের আর্থিক মানে সম্বল অত্যন্ত দুর্বল, যেখানে নিজেদের জমানো টাকা, জমানো পয়সা এবং সামান্য কিছু সরকারি অ্যাড থেকে সংগৃহীত টাকা, তাই দিয়ে আমরা এই পুরো মানে বিষয়গুলো দেখি। সেখানে আমাদের কি যারা ইনফরমেশন দিয়েছেন, এরকম যদি কোনো মানুষের ওপরে যদি সন্দেহ করে তাদের ওপর যদি অ্যাটাক করা হয়, তাহলে কিন্তু আমরা আগামী দিনে সেটাও প্রধান বিচারপতির কাছে জানাবো। এটা কিন্তু আমরা আমাদের এই ভিডিও বার্তার মধ্যে দিয়ে বলে রাখতে চাই। আজকে এখানে এইটুকু বলে রাখলাম। আগামী দিনে আপনারা আমাদের পাশে থাকবেন, আপনাদের শুভেচ্ছা আশীর্বাদ আমাদের একমাত্র পাথেয়, এইটুকু বলে আমার বক্তব্য শেষ করছি।